আসসালামু আলাইকুম এভরিওয়ান, অন্বেষার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে সাইড হাসল। সাইড হাসল জিনিসটা আসলে কি? আপনি প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করছেন আর্নিং এর জন্য, অথবা হয়তো আপনি স্টুডেন্ট, তো তার বাইরে অল্প কিছু সময় আপনি দিবেন কোনো একটা কাজে এবং সেখান থেকে আপনি যেন কিছু একটা ইনকাম করতে পারেন। সো এটা জাস্ট আপনার এই নামটা যেভাবে সাউন্ড করে সাইড হাসল, ঠিক এক্স্যাক্টলি তাই। সাইড থেকে কিছুটা হাসল করার মাধ্যমে বেশ কিছু হাসিল করে নেয়। তো একটু বাড়তি আয় করার জন্য হচ্ছে কি কি আপনি করতে পারেন, চলুন সেটা জেনে আসি। ফার্স্ট অফ অল আগেই বলে রাখি, যেটা কিন্তু কোনো ফুল টাইম জব বিষয়ে কথা বলছি না। স্টুডেন্টস, গৃহিণী কিংবা যারা জব করেন অলমোস্ট সবাই কিন্তু এই সাইড হাসল থেকে কিছু না কিছু আর্ন করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে অল্প কিছু কাজ করেই কিন্তু কেউ অনেক বেশি ধনী হয়ে যায় না, আর সাইড হাসলের মাধ্যমে কেউ অবশ্যই খুব বেশি ধনী হয়ে যাবে না। এই বিষয়গুলো যদি মনে রাখেন তাহলে আপনাদের জন্য কাজগুলো করা সহজ হবে। আরেকটা কথা হচ্ছে, এই সাইড হাসল কিন্তু সবসময় প্যাসিভ ইনকাম না। হোয়াট আই মিন টু সে, লাইক আপনি আজকে কিছু কাজ করে রাখলেন এবং এরপরে আপনাকে আর কিছু কাজ করতে হবে না, কিন্তু সেখান থেকে আর্নিং আসবে, বিষয়টা ঠিক সেই রকমের না। সাম ফর্ম অফ ওয়ার্ক আপনাকে করতে হবে সো দ্যাট আপনি আর্নিংটা ভালোভাবে পেতে পারেন। সো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ইংরেজিটা খুব ভালোভাবে জানলে কিংবা ম্যাথমেটিক্সে ভালো হলে আরো ভালো হয়, বাট ইটস নট লাইক যে এটা হতেই হবে। 2-4টা জবের জন্য এটা খুব জরুরি। তবে আজকে আমরা আসলে সেই জবগুলোর দিকে যাচ্ছি না যেগুলোতে একটু বেশি স্পেশালাইজড জ্ঞানের দরকার হয়। সো আজকে আমরা যে সাইড হাসলগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একেবারেই নর্মাল কাজ, যেগুলো কিছুটা স্পেশালাইজেশন তো আপনার লাগবেই, কারণ সেটা ছাড়া কেউ কেন আপনাকে হায়ার করবে। আর আপনি যদি জানতে চান সাইড হাসলের কোনগুলো আপনি গ্রহণ করবেন আর কোনগুলো করবেন না, সেই ক্ষেত্রে আমাদের স্ক্যাম জবের ভিডিওটা দেখে আসতে পারেন, যেটা আমি এখানে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনি জানতে পারেন কোন ধরনের জবগুলো হতে পারে স্ক্যাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা শুরু করি। সাইড হাসল নাম্বার 1, ওয়েবসাইট টেস্টিং, ইউআই টেস্টিং বা ইউজার ইন্টারফেস টেস্টিং। আমরা যে ওয়েবসাইট গুলো দেখি কিংবা অ্যাপস গুলো দেখি, সেই সবগুলো জায়গাতেই কিন্তু একটা ইউজার ইন্টারফেস থাকে। ইউজার ইন্টারফেসটা হলো আপনি প্রথম কোন একটা অ্যাপ কিংবা ওয়েবসাইটে ঢুকে সেখানকার যে এনভায়রনমেন্টটা দেখতে পান, সেটাই হচ্ছে তাদের ইউজার ইন্টারফেস, অর্থাৎ ইউজার যে পার্টটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। সো এই পার্টটা কেমন সেটা কিন্তু অনেক কোম্পানি জানতে চায় এবং তারা জানতে চায় কিভাবে এটা চেঞ্জ করতে পারে। সো প্রত্যেকটা কোম্পানি যদি অনেক মানুষকে দিয়ে এই টেস্টটা করাতে চায়, সেই ক্ষেত্রে তারা বিভিন্ন টেস্টিং কোম্পানির সাহায্য নিয়ে থাকে এবং সেই কোম্পানিগুলো সাধারণত মানুষকে পে করে থাকে সেই ওয়েবসাইটগুলো দেখে, হয়তোবা তাদের লিখিত ফিডব্যাক দিতে হবে, সার্ভের মতো একটা কোয়েশ্চেনার দিতে হবে, অথবা কারো থাকে যে আপনি সেখানে অডিও রেকর্ড করে তাদেরকে জানাবেন যে ওয়েবসাইটটা ইউজ করার সময় আপনার কি ধরনের অনুভূতি হলো। সো মোটা দাগে এটা একটা ওয়েবসাইট টেস্টিং। অনেক সময় কোডিং এর ভুল ধরতেও আপনাকে বলতে পারে। অ্যাপস এবং ওয়েবসাইটে কোনো একটা কালার কিংবা কোনো একটা কিছুর কারণে আপনার হয়তো ডিস্টার্ব ফিল হচ্ছেন, সেই জিনিসগুলো জানানোটাই হচ্ছে এটার কাজ। তো এটা সাধারণত খুব সহজেই করা যায়। ইউজার এক্সপেরিয়েন্সটা আপনি জাস্ট শেয়ার করবেন। একটা ওয়েবসাইটের কথা আমি আপনাকে বলছি যারা এই কাজটা দিয়ে থাকে, সেটা হচ্ছে ইউজার ফিল। ইউজার ফিলদেরকে আমার ভালো লেগেছে এই কারণে, তারা কিন্তু গ্লোবাল সবাইকেই নিয়ে থাকে। এদের এমন কোনো কথা নেই যে আপনাকে নেটিভ ইংলিশ স্পিকার হতে হবে অথবা আপনাকে হয়তো ইউএস এর ইনসাইডের কেউ হতে হবে। অনেক ওয়েবসাইটে এরকম থাকে, এই কারণে সবার পক্ষে সেই কাজগুলো করা সম্ভব হয় না। সো এই ওয়েবসাইটটা থেকে আপনার কাজটা খুঁজে নিতে পারেন। এগুলোর একটা ড্রব্যাক অবশ্য আছে এই ধরনের ওয়েবসাইটগুলোতে, যেহেতু কাজটা খুব একটা টাফ না, সেই কারণে যেটা হয় যে এখানে কাজ করার জন্য অনেকেই সাইন আপ করে থাকেন, সেই কারণে কাজ পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। তবে যদি আপনি ভালোভাবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে কাজগুলো করতে পারেন, তাহলে পার টেস্ট হয়তো বা $10 পে করে দেয়। সো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। সো নাম্বার 2 তে আমরা কথা বলবো কপিরাইটিং। কপিরাইটিং এ কি করা হয়? সাধারণত বিভিন্ন কোম্পানি তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে বলে। যেমন আপনি একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট লিখে দিতে পারেন, ব্লগ পোস্ট লিখে দিতে পারেন তাদের জন্য, কিংবা তাদের জন্য কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিংবা এরকম কিছু তৈরি করতে পারেন। সাধারণত কপিরাইটারের হেল্প নেওয়া হয় কোনো একটা কিছুকে সুন্দর করে লিখে দেওয়ার জন্য। সো ইটস কাইন্ড অফ রাইটিং। অনেক সময় আপনাকে কিছু আইডিয়াস এবং কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, সেটার প্রেক্ষিতে আপনাকে একটা সুন্দর কিছু লিখে দিতে হবে। অনেক সময় মার্কেটিং পোস্ট গুলো কপিরাইটারকে দিয়েই লিখিয়ে নেওয়া হয়। সো কপিরাইটারের কাজ হচ্ছে খুব সুন্দর রাইটিং করে তাদেরকে দেয়া। সো আপনার যদি একটা রাইটিং স্কিল থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটা নিতে পারেন। আর বাংলাদেশে এই জিনিসটা হয়তো বা আছে, কিন্তু সবচেয়ে বেশি পাবেন আপনি গ্লোবাল মার্কেটে। সেই কারণে আপনি যদি ইংরেজিটা জেনে থাকেন, এটা আপনার জন্য উপকারী হবে। আমি আরেকটা ওয়েবসাইটের কথা বলছি, এটা হচ্ছে কন্টেন্টলি। তারা যেটা করে থাকে, বিভিন্ন এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোর কপিরাইটার প্রয়োজন, তাদের জন্য কন্টেন্ট সাপ্লাই দেয়। সো ওনারা যেটা করে থাকেন, ওনাদের ওখান থেকে যেমন আপনি কন্টেন্ট নিতে পারবেন, ঠিক একই রকম ভাবে আপনি সেখানে কন্টেন্ট ক্রিয়েটও করতে পারবেন। সো এর আগে ইউজার টেস্টিং নিয়ে যেটা বলেছিলাম, এখানেও সেটা সত্য যে রাইটিং জানেন এরকম লোক তো অনেক থাকেন এবং ইংরেজিটা ভালো জানেন সেরকম লোকও রয়েছেন। এর ফলে যেটা হয় যে অনেক সময় কিন্তু আপনি হয়তো অ্যাভেলেবল জব নাও পেতে পারেন। সো আপনাকে একটু লেগে
থাকতে হবে, আপনাকে একটু দেখতে হবে কোন সিচুয়েশন এখানে চলছে, কোন কাজটা অ্যাভেলেবল আছে সেটা দেখে নিতে হবে। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, অনেক ওয়েবসাইটে এরকম হয় যে নেটিভ স্পিকার ছাড়া নিবে না এবং এই রুলসগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। সো এগুলো একটু নিজেকে আপডেটেড রাখবেন সো দ্যাট আপনাকে ঝামেলায় পড়তে না হয়। তো চলুন এখন নাম্বার 3 দেখে আসি। নাম্বার 3-এ আমি বলবো আপনি যেটা করতে পারেন, আপনার অব্যবহৃত ড্রেসেস এন্ড মোবাইলস এই জিনিসগুলোকে কিন্তু খুব সহজেই আপনি পরিবর্তন করে নিতে পারেন। পরিবর্তন বলতে আপনি হয়তো এগুলো সেল করতে পারেন, সেল করার মাধ্যমে আপনি অল্প কিছু টাকা পেয়ে গেলেন, নতুন করে আরো অল্প কিছু টাকা যোগ করে আপনি নিজের জন্য অন্য একটা কিছু নিতে পারেন। কারণ এরকম অনেক কিছু আমাদের কাছে থাকে যেটা আমরা ব্যবহার করছি না, কিন্তু আমাদের যেটা হয় যে আমরা আসলে এই জিনিসগুলো পরিবর্তন করে নিব কিংবা সেল করব, সেই জিনিসটাকে অনেকেই খুব বাজেভাবে দেখে থাকে, এই কারণে তারা এই কাজটা করতে চায় না। কিন্তু আমি বলবো একটা সাইড হাসল হিসেবে ইটস ইন্টারেস্টিং, স্পেশালি আপনার যদি খুব বেশি শপিং করার আগ্রহ থাকে এবং খুব দ্রুত আপনার টেস্ট চেঞ্জ হয়, এই কারণে আপনি আবার নতুন একটা কিছু নিয়ে আসেন। ইনফ্যাক্ট আমরা যারা খুব কম কেনাকাটা করি, আই থিঙ্ক যে তাদের সবার কাছেই কিছু না কিছু বাড়তি জিনিস থেকেই যায়। যেমন ধরুন পুরনো মোবাইল, পুরনো ড্রেস, পুরনো বই, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি ইজিলি সেল করতে পারেন। তো এই সেল করার জন্য আপনার কি বিশেষ কোথাও যেতে হবে এরকম কিন্তু না। আপনি সারাদিন তো অনেকটা সময় ফেসবুকে থাকেন, তো ফেসবুকের মার্কেট প্লেস কিংবা আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, যে সমস্ত গ্রুপে আপনার পুরনো জিনিসগুলো রিসাইকেল করার একটা চান্স পাবেন। তো এই ধরনের পেজগুলোতে, এই ধরনের গ্রুপগুলোতে আপনি গিয়ে পোস্ট দিতে পারেন, অথবা মার্কেট প্লেসে আপনি নিজেই একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন। তবে দামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আপনি যেহেতু ব্যবহার করেছেন একটা ডেপ্রিসিয়েশন ভ্যালু আছে, সো আপনি চেষ্টা করবেন সেই ভ্যালুটা ঠিকঠাক মতো ক্যালকুলেট করে সেভাবেই প্রাইসিংটা রাখতে। তা না হলে মানুষ কেন একটা ব্যবহৃত একটা প্রোডাক্ট আপনার থেকে নিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের কাজে একটা যেটা ডিস্টার্ব হয় সেটা হচ্ছে কিভাবে ডেলিভারিটা দেয়া হবে। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন কুরিয়ার সার্ভিস কিংবা ক্যাশ অন হোম ডেলিভারি দেয় এই ধরনের সার্ভিসগুলো ব্যবহার করতে পারেন। রেডিক্স হতে পারে আপনার একটা সলিউশন, এটা কোনো পেইড প্রমোশন না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। এটা ব্যবহার করার মাধ্যমে যেটা আপনার সুবিধা হবে সেটা হচ্ছে, এই যে প্রোডাক্ট আপনি দিচ্ছেন এটা যদি খুব একটা মিনিমাম ওয়েটের মধ্যে থাকে, খুব একটা বেশি ওয়েট না হয়, আপনি কিন্তু খুব ইজিলি এই সার্ভিসগুলো ব্যবহার করে এটা পাঠাতে পারেন। সুবিধাটা হচ্ছে এই কোম্পানিগুলো আপনার বাসা থেকে এসে প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে যাবে এবং তারপরে যার কাছে আপনি পাঠাচ্ছেন তার কাছে পাঠিয়ে দিবে। আর আপনি যে ইনপুট মানিটা ওখানে দিয়ে রাখবেন সেই জিনিসটাই তারা ওখান থেকে কালেক্ট করবে এবং পরবর্তীতে আপনার প্রেফার করা ব্যাংক ট্রান্সফার কিংবা বিকাশ ট্রান্সফারের মাধ্যমে আপনাকে সেই টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনাকে আগে থেকে ক্যাশ দিতে না চাইলেও একজন মানুষ অনেক দূরে থেকেও আপনার প্রোডাক্টটা নিতে পারছে, আর একই রকম ভাবে আপনিও তার কাছে পাঠাতে পারছেন। সো এই যে মাঝখানে যে ট্রাস্ট ইস্যু সেটা কিন্তু থাকলো না। আর তারা যেহেতু কুরিয়ার সার্ভিস, তাদের একটা সার্ভিস চার্জ থাকবে, জেনারেলি 60 কিংবা 70 এরকম একটা প্রাইস তারা নিয়ে নিবে। এই জিনিসটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখন নাম্বার 4-এ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যানেজিং সোশ্যাল মিডিয়া। আপনি যেটা করতে পারেন, আজকাল দেখবেন যে অনেক সেলিব্রিটি এসেছে, ইনফ্লুয়েন্সার্স এসেছে, বিভিন্ন কোম্পানির ফেসবুক পেজগুলো আছে, অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ রয়েছে। এছাড়াও বিভিন্ন পুরনো বিজনেস যারা এখনো খুব একটা অ্যাক্টিভ না ফেসবুকে, আবার অনেকে আছে ছোটখাটো বিজনেস এবং তারা খুবই ব্যস্ত, তো তাদেরও তাদের সোশ্যাল মিডিয়া দেখে রাখার জন্য কাউকে দরকার হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টস এবং কফি শপ। তো এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু যেটা প্রয়োজন হয়, তাদের সোশ্যাল মিডিয়াটা দেখে রাখার জন্য একজন মানুষ প্রয়োজন হয়, যে মানুষটা পেজটা নিয়মিত আপডেট করবে, পেজে যে কোনো কোয়েরিজ আসলে সেগুলোর আনসার দিবে এবং তারা যেটা করবে যে কাইন্ড অফ তাদের একটা মুখপাত্র হিসেবে পেজটাকে চালিয়ে নেবে। সাধারণত এই ধরনের কাজের জন্য তারা ফুল টাইম জব দিয়ে থাকে না, তারা পার্ট টাইমার খোঁজে এবং অনেক ক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনটা পাবেন যে আপনি আপনার ঘরে বসে এই কাজটা করতে পারবেন। অযথা আপনাকে অফিসে ডেকে নিয়ে গিয়ে একটা রিসোর্স নষ্ট করা তাদের কোনো দরকারই নেই। সো এই কারণে অনেক প্রতিষ্ঠানই আপনি এমন পাবেন তারা আপনাকে এই ফ্যাসিলিটিসটা দিবে যে আপনি বাসায় বসেই এই কাজগুলো করতে পারেন। সো সাইড হাসল হিসেবে এটা হতে পারে খুব চমৎকার একটা কাজ, অন্যের সোশ্যাল মিডিয়াকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। সারাদিন নিজে সোশ্যাল মিডিয়াতে ঘুরে না বেরিয়ে এই কাজটি করার মাধ্যমে অন দ্য সাইড আপনি কিন্তু বেশ কিছু টাকা কামিয়ে নিতে পারেন। নাও নাম্বার 5, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন আপনি। এটা কিন্তু আপনি শুধু আপনার দেশে না, আপনি সারা দুনিয়াতেই এই চান্সটা পেতে পারেন যদি আপনার সেই স্কিল থাকে। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি সেই কোম্পানির জন্য হয়তো ইমেলস গুলো লিখে দিবেন, তাদের কোনো কলস থাকলে সেগুলো আপনি রিসিভ করবেন। কল রিসিভিংটা সবসময় অন্তর্ভুক্ত নাও থাকতে পারে, তবে ইমেল গুলো লিখে দিতে হয়। মিডিয়াম কিংবা লার্জ টাইপের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বিভিন্ন সেলিব্রিটিস এবং ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার্স, এদের সবারই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার হতে পারে। ইমেইলস এবং বিভিন্ন কমেন্টের আনসার দেওয়ার মতো বেশ কিছু মানডেন জব থাকে, সেই জবগুলো সবসময় তারা নিজেরা করতে চায় না। অনেক সময় তারা যে লেখাগুলো লিখে দিবে সেগুলোর প্রুফ রিডিংটা আপনার কাছে চাইতে পারে। অনেক সময় দেখা গেল একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল হলে তাদের ট্যাগস গুলো ঠিক করে দেয়া অথবা
তাদের টাইটেল, থাম্বনেইল এগুলোকে একটু ম্যানেজ করা, এগুলোকে আবার আপলোড করে দেয়া, আপলোডটাকে স্কেডিউলিং করে দেওয়া, পরবর্তী লাইভ কবে আছে কিংবা কার সঙ্গে কবে কোথায় মিটিং আছে এই ধরনের কাজগুলো ম্যানেজ করে দেওয়া। এবং এই ধরনের ছোটখাটো কাজগুলো আপনার জন্য বরাদ্দ থাকতে পারে। তো আমি যে কথাগুলো বললাম শুধু যে এগুলোই করতে হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, নট লাইক দ্যাট। আরো অন্যান্য অনেক বেশি কাজ থাকতে পারে, অনেক কমও কাজ থাকতে পারে, বাট সেটা হচ্ছে আপনার এমপ্লয়ারের সঙ্গে কথা বলে আপনাকে ঠিক করতে হবে। এই কাজগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ছোট বড় বিভিন্ন কোম্পানির পিআর হেডকে আপনি ইমেইল করতে পারেন। যদি কোনো ইউটিউব চ্যানেলে আপনি এরকম বিজ্ঞাপন দেখেন সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। বিজ্ঞাপন না দেখলেও আপনি বিভিন্ন মানুষকে পিচ করতে পারেন তাদের ইমেইল অ্যাড্রেসে, স্প্যামিং না করে সুন্দরভাবে সঠিকভাবে আপনার সিভি দিয়ে আপনি জানাতে পারেন যে আপনার এই স্কিল আছে এবং এভাবে আপনি তাদেরকে অনেক ভালো একটা পজিশনে তাদের সোশ্যাল মিডিয়া পেজ কিংবা তাদের লাইফকে কিভাবে আপনি আরেকটু ইজিয়ার করতে পারেন। সো এটা যদি আপনি বোঝাতে পারেন সেই ক্ষেত্রে খুব পসিবিলিটি আছে যে আপনাকে কেউ একজন কাজ দেবে। আর হ্যাঁ, এই ধরনের কাজগুলো কিন্তু বিভিন্ন সময় ইভেন রিমোটলি করার জন্য দেশের বাইরেরও বিভিন্ন কাজ পাওয়া যায়। তবে আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে এবং বুঝতে হবে সেটা যেন স্ক্যাম না হয়। এন্ড দেন আপনি কাস্টমার কেয়ার সার্ভিস প্রতিনিধি হতে পারেন। কারণ কাস্টমার কেয়ার সার্ভিসের কাজটা কি, আপনি ধরুন স্যামসাং এর কাস্টমার কেয়ারে আমরা কিন্তু ফোন দিই, অথবা আমরা অনেক সময় দেখতে পাই তাদের একটা চ্যাটিং অপশন থাকে। এখন একই সময় যে মানুষগুলো ফোন ধরছেন তাদের পক্ষে চ্যাটিং করাটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না। তো অনেক সময় তারা এমন করে যে একটা বট সেট আপ করে দেয়, রোবট থেকে অটোমেটিকলি আনসার যায়। প্রায় সব ধরনের ওয়েবসাইটে আপনি দেখবেন যে কোম্পানিগুলো একটা দিয়ে রাখে চ্যাট উইথ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। আপনি যদি সেই অপশনটা চুজ করেন তখন কিন্তু আপনি একজন রিয়েল হিউম্যানের সঙ্গে চ্যাট করার সুযোগ পান এবং সেখানে আপনি আপনার পণ্য সম্পর্কে কোনো একটা প্রবলেম, কোনো একটা বাজে অভিজ্ঞতা কিংবা আপনি একটা অর্ডার ডিলে হচ্ছে সেই কথাগুলো জানাতে পারেন। তো এই চ্যাটিং গুলো করার জন্য কোম্পানি কিন্তু সবসময় কাউকে না কাউকে হায়ার করে থাকে। এর জন্য বিভিন্ন সময় তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। অনেক সময় নিয়োগ বিজ্ঞপ্তি না দিলেও আপনি কিন্তু তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, তাদের পিআর টিমকে ইমেইল দিতে পারেন, যেমনটা আমি আগের ক্ষেত্রেও বলেছি। তবে এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে কোম্পানির অথেন্টিক ওয়েবসাইটে অথবা অথেন্টিক জব সাইটগুলো থেকে এটা আপনি খুঁজে বের করবেন। মিডিয়াম বা লার্জ ফেসবুক পেজগুলোতেও আজকাল কিন্তু কাস্টমার কেয়ার সার্ভিস দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন বড় ছোট মাঝারি বিভিন্ন কোম্পানি তাদেরও কিন্তু কাস্টমার কেয়ার সার্ভিসের একটা চ্যাটিং অপশন থাকে। লাস্ট বাট দ্য নট লিস্ট, পেজ প্রমোটার। আপনি দেখবেন যে আপনার যদি কোনো একটা নিশ নিয়ে আগ্রহ থাকে, সেটা নিয়ে আপনি যদি নিয়মিত পোস্ট করতে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ছোটখাটো একটা ফ্যান বেস কিংবা ফলোয়ার বেস তৈরি হয়ে যায়। সো আপনার যদি একটা মোটামুটি ভালো এনগেজমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু পেজ প্রমোটার হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন ছোটখাটো ফেসবুক পেজ এবং বিভিন্ন ছোটখাটো নতুন গড়ে ওঠা অথবা পুরনো বিভিন্ন ছোটখাটো শপ, এই ধরনের বিভিন্ন মানুষকে আপনি খুঁজে বের করতে পারেন যাদের প্রমোশন দরকার এবং সেই মানুষগুলোকে আপনি অফার করতে পারেন যে আপনি তাদের পেজ কিংবা তাদের বিজনেস প্রমোট করে দিবেন। সো বিজনেস প্রমোটার হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো একটা আইডিয়া হচ্ছে, ধরুন আপনার গাছ ভালো লাগে এবং আপনি নিয়মিত আপনার গাছের পোস্ট দিয়ে যাচ্ছেন, গাছ বিষয়ক বিভিন্ন গ্রুপে আছেন কিংবা এটা হতে পারে আপনার পোষা প্রাণী বিষয়ক বিভিন্ন গ্রুপে আছেন। এরকম কিছু না কিছু একটা আপনার ভালো লাগার থাকবে এবং সেটা নিয়ে দেখা যায় অনেক সময় অনেকেই খুব বেশি পোস্ট দিয়ে থাকেন এবং সেগুলো বেশ ভালো রিচ হয়। সেই ক্ষেত্রে সেই ধরনের প্রোডাক্টের জন্য আপনি কিন্তু প্রমোট করতে পারেন। তবে যারা অলরেডি একটা ফ্যান বেস বা ফলোয়ার বেস তৈরি করে রেখেছেন তাদের জন্য এটা কিন্তু একেবারেই সহজ কাজ। যেহেতু এটা সাইড হাসল, এই কারণে আমি ধরেই নিচ্ছি যে আগে থেকেই আপনার কাছে এরকম একটা পজিশন তৈরি করা আছে, কিংবা আপনি যদি নিজেকে সেভাবে তৈরি করতে চান সেটাও কিন্তু একটা অপশন। সেই ক্ষেত্রে আপনাকে একটু সময় নিতে হবে। আজকে যে অপশনস গুলো আলোচনা করলাম এই সবগুলোই কিন্তু সাইড হাসল হিসেবে কাজ করার সময় আপনি অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারেন এবং পরবর্তীতে এই এক্সপেরিয়েন্স গুলোকে নিয়ে আপনি ফুল টাইম কোনো একটা বিজনেস কিংবা ফুল টাইম জব এখান থেকে সুইচ করতে পারেন। সো এটাও একটা অপশন। এবং আজকাল সবাই যেহেতু ডিজিটাল মিডিয়ার দিকে ঝুঁকছে, ফলে আপনি যদি আপনার পেশাটাকে অনেকটা এভাবে কাউন্ট করেন, এভাবে চিন্তা করেন, সেটাই বেশি ভালো হয়। ইউনিভার্সিটি ডিগ্রিগুলোর দাম কমে আসছে, কারণ একটা ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো হুট করে শিখিয়ে ফেলা সম্ভব হয় না। স্কুল কিংবা ইউনিভার্সিটিতে একটা কারিকুলাম সেট করতে করতে এই জিনিসগুলো আউটডেটেড হয়ে যায়। সো আপনি একটা সুবিধা পাচ্ছেন। আপনি যদি কুইক লার্নার হন, আপনি যদি দ্রুত শিখে নিতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কাজগুলো করার মাধ্যমে আপনি আপনার লাইফ চেঞ্জিং কিছু একটা পেয়ে যেতে পারেন, যেটা আপনার খুবই ভালো লাগে এবং যার মাধ্যমে আপনি একটা নিউ বিজনেস শুরু করতে পারেন। মূলত সার্ভিস রিলেটেড যে বিজনেসগুলো আছে এগুলোর মজাটাই হচ্ছে এখানে আপনার যে খুব বেশি টাকার প্রয়োজন হয় বিষয়টা এরকম না। আপনি যদি আপনার স্কিল এবং ডেডিকেশন নিয়ে লেগে থাকেন, সেক্ষেত্রে আপনি অনেক ক্লায়েন্ট পেতে পারেন এবং তাদেরকে সার্ভ করার মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যতে নিজেকে আরো সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারেন। সবার জন্য রইল অনেক শুভকামনা। আপনাদের সাইড হাসল গুলো অনেক বেশি হ্যাসেল ফ্রি হয়ে যাক এবং আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। হ্যাপি আর্নিং।